তো বন্ধুরা, তোমরা যারা 6 নাম্বার ফুল মক টেস্ট দিয়েছিলে, দেখো আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, একটু চটপট মিলিয়ে নাও যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পেরেছো। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, যে ছত্রপতি শিবাজী মহারাজের প্রশাসনিক পরিষদ কি নামে পরিচিত ছিল? কি করেছো বলে ফেলো। অপশান 4 অস্ত্র প্রধান, মাথায় রাখবে। অপশান 4 যারা করছো তোমাদের সঠিক উত্তর। 2 নাম্বার প্রশ্নটা ছিল যে বেদারার যুদ্ধ ব্রিটিশ সেনাবাহিনী এবং ডাচ সেনাবাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল। তা এই যে বেদারার যুদ্ধটা কত সালে ঘটেছিল সেইটাই আমাদের এখানে জানতে চেয়েছে। সঠিক উত্তর অপশান 4 1759 সালে। বলছে 1942 সালে ভারতীয় জাতীয় সেনাকে আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতিত্ব করেছিলেন? কি করেছো উত্তর? রাসবিহারী বসু। যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি 4 নাম্বার প্রশ্নটা কি রেখেছিলাম, যে সাবানের বুদবুদের ভেতরের চাপ কিরূপ হয়? সাবানের বুদবুদের ভেতরের চাপ কিরূপ হয়? সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি হয়, সেই কারণেই দেখো না ফ্যানাটা উপরের দিকে উঠে আসে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, যে আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? কি করেছো অ্যান্সার? সিগেলা। অপশান 1 আমাদের সঠিক উত্তর, সিগেলা। আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো সিগেলা। চলে আসি, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন প্রাপক ছিল? কি করেছো দেখো, একটু দেখে নাও। এর মধ্যে সঠিক উত্তর কি করেছো? চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তিনি প্রথম ভারতরত্ন প্রাপক অপশান অনুযায়ী। বলছে দেখো, যে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের নিম্নলিখিত কোন ধরনের চিত্রকর্মের উৎপত্তি? দেখো অপশানগুলো দেখলে পরেই তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে যে দাদা কমলকারী। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়েছে, যে কলমকারী। এটা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা চিত্রকর্ম। ঠিক আছে, পরের প্রশ্নটা রেখেছিলাম, যে জিম্বাবুয়ে নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রার নাম কি? দেখো পরীক্ষায় কিন্তু এরকম টাইপের প্রশ্নই আসবে। দেখো আমি তোমাদের সবসময় একটা কথাই বলি, যে বস দেখো হাবি জাবি এটা সেটা ওটা নানানটা পড়ে কিন্তু মাথা নষ্ট করো না। এখনকার সময় দেখো, এখনকার সময় কিন্তু তুমি দিনের মধ্যে যদি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়ো, তবুও যে তোমার চাকরি হবে, মানে তুমি এক্সামটা ক্র্যাক করতে পারবে, এটার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। ঠিক আছে, আমি বলবো এখনকার সময় যে কোনো এক্সাম তোমাকে যদি ক্র্যাক করতে হয়, তোমাকে স্মার্ট প্রিপারেশান নিতে হবে। তোমাকে দেখতে হবে যে তুমি যে লাইনে চলছো, যে এক্সামটার জন্য তুমি খাটছো, আসলে সেই এক্সামটাই কোন টাইপের প্রশ্ন হয়। প্রিভিয়াস ইয়ার্সের 4 থেকে 5 বছরের প্রশ্ন তোমাকে ঘাটতে হবে, সেগুলো করতে হবে। করে নিয়ে তারপর তোমাকে দেখতে হবে, হ্যাঁ এই টপিক থেকে এখানে প্রশ্ন আসে, অর্থাৎ এই টপিকগুলোর উপরে আমরা বেশি জোর দেবো। সেই জন্য দেখো আমি কিন্তু তোমাদের এই ডব্লিউবিপি আর কেপি এক্সামটাকে টার্গেটে নিয়েই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাকে 60 দিনে ভাগ করে দিয়েছে। আর আমি প্রথম থেকেই বলে আসছি যে এই ক্লাসগুলো, এই 7টা ক্লাস একটু মনোযোগ সহকারে করে নাও, কারণ আমার কথাটা মনে পড়বে। এক্সাম দিয়ে আসবে সেই দিন আমার কথাটা মনে পড়বে, যে আমি তোমাকে বলছি 75-এর মধ্যে 60 নাম্বার আমি তোমাদের তুলে দেবো, এই কথাটা আমার মনে পড়বে। কেননা আমার যা কন্টেন্ট, আমি যেগুলো অনেক বাছাই করে কিন্তু অনেক খেটে তোমাদের জন্য এই 7টা ক্লাস আমি, মানে 7টা ক্লাসের সিলেবাসটা অনেক ভাগ করে আমি তবেই তৈরি করেছি। সেই জন্য আমি মানে কথাটা তোমাদেরকে বলতে পারছি যে 60+ নাম্বার আমি তোমাদের তুলে দেবো। যদি তুমি ভালো করে পড়ো আমি তোমাকে দেখিয়ে দেবো এক্সাম দিয়ে এসে। চলো, আর এই কন্টিনিউ মক টেস্টগুলো কিন্তু দেবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর দেখো, জিম্বাবুয়ের নতুন স্বর্ণ এই সমর্থিত মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশান 3 যারা করেছো, জিগ। অপশান 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বলছে মানসবাগ অভয়ারণ্য কোথায় অবস্থিত? কি করেছো বলো? আসাম। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি, দেখো সংবিধানের ধারা 25 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? 25 নং ধারা ধর্মীয় স্বাধীনতার সাথে সম্পর্কিত। অপশান 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর। বলছে দেখো, যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করে? দেখো অপশান দেখে নাও, এই যে 4জন ব্যক্তি রয়েছেন এর মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করে? কি করেছো? দীপিকা কুমারী। তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 1। পরের প্রশ্নে রাজতরঙ্গিনীর রচয়িতাকে দেখো, একদম খুবই সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর কি করেছো? কল হন। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, রাজতরঙ্গিনীর রচয়িতা কল হন। তারপরে প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন বলছে ভারতের এফডিআই কবে চালু হয়? এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা চালু হয় কত সালে? 1991 সালে। ভালো প্রশ্ন, মাথায় রাখবা। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে অ্যাসান এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলো অ্যাসানের সদর দপ্তর কোথায় রয়েছে? দেখো অপশান 3 যারা করেছো, জাকার্তা, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি, WPL 2024-এ পার্পেল কাপ সুরক্ষিত করেছে, মানে মোদ্দা কথা বলতে চাইছে WPL 2024-এ পার্পেল কাপ কে পেয়েছে? বলো কি করেছো এখানে? সঠিক উত্তর শ্রেয়াঙ্কা পাতিল। অপশান 2 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারতের শীর্ষস্থানীয় চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য কোনটি? মানে চীনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে সর্বোচ্চ রাজ্য কোনটা? কোন রাজ্য আর কি চীনাবাদাম উৎপন্ন করে? বুঝতেই পারছো প্রশ্ন কি বলছে। বলো কি করেছো এখানে? অপশান 3 যারা করেছো, গুজরাট, তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি নেট ডোমেস্টিক প্রোডাক্ট ধারণাটিকে সব থেকে ভালোভাবে উপস্থাপন করে, মানে তোমার হচ্ছে এই 4টে অপশনের মধ্যে দেখো কোনটা হচ্ছে এনডিপিকে সব থেকে ভালোভাবে উপস্থাপনা করে। কি করেছো এখানে সঠিক উত্তর যারা করেছো জিডিপি মাইনাস অবচয়, অপশান 4 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে পশ্চিমবঙ্গ থেকে প্রথম বলছে জিওগ্রাফিক্যাল ইন্ডেকশন মানে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য কোনটা, অপশান দেখলেই খুব সহজেই উত্তর করতে পারবে, দার্জিলিং চা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। থাইপুসাম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় বা কোন রাজ্যে উৎসব বলে ফেলো, থাইপুসামের কথা বলছে, অপশান 3 যারা করছো তামিলনাড়ু তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, বলছে পরমাণু থেকে প্রাপ্ত শক্তি আমাদের কাছে কি হিসাবে পরিচিত বলো, একদম অপশান দেখে তুমি খুব সহজেই আনসার করতে পারবে যে পরমাণু থেকে প্রাপ্ত শক্তি আমাদের কাছে পারমাণবিক শক্তি হিসেবে পরিচিত, অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। এরকমই প্রশ্ন আসবে, কিছু প্রশ্ন থাকবে দেখো আমি তো তোমাদের বলেই দিয়েছি যে জিকে যে কোনো এক্সামের ক্ষেত্রেই তুমি যদি দেখো জিকে পোর্শনটা কেমন থাকে, জিকেতে থাকে যদি এখানে তো তোমার ডব্লিউবিপির কথা যদি বলে এখানে তো 25টা করে প্রশ্ন থাকে জিকে, এবার এর মধ্যে 5 থেকে 7টা প্রশ্ন থাকবে একদম ইজি টাইপের প্রশ্ন যেগুলো সবাই পাবে, যেমন আমরা দেখলাম একটা রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে কল হয়নি, এগুলো কিন্তু একদম ইজি টাইপের প্রশ্ন, ঠিক আছে। এবার এরকম 5 থেকে 7টা প্রশ্ন থাকবে এরকম ইজি টাইপের, আর 12 থেকে 14টা মতো প্রশ্ন থাকবে মডারেট লেভেলের, ঠিক আছে। এই আমরা আমাদের টার্গেট কিন্তু এই মডারেট লেভেলের প্রশ্নের উপরে, কারণ 5 থেকে 7টা ইজি টাইপের প্রশ্ন তুমি অনায়াসে করতে পারবা। এই মডারেট লেভেলের প্রশ্নগুলো তুমি যদি করতে মানে আমরা এটার উপর জোর দিচ্ছি, এইগুলো করে নিতে পারলেই কিন্তু আমরা দেখো জিকেতে 25-এর মধ্যে ভালো স্কোর করে ফেলতে পারবো, বুঝতে পারছো। সেই জন্য আমি কিন্তু তোমাদের এই মডারেট লেভেলের, কারণ জিকেতে 25-এর মধ্যে 25 পাওয়া কিন্তু চারটেখানি ব্যাপার নাই, কোনো টিচারই বলতে পারবে না যে তুমি আমার কাছ থেকে পড়ো 25-এ 25 নাম্বার তুলে দিতে পারবো, এটা কিন্তু মানে অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই, কিন্তু অসম্ভব না হলেও কিন্তু সম্ভব অতটা সহজ নয় 25-এ জিকেতে 25-এ 25 পাওয়া। সেখান থেকে তুমি যদি খুব ভালো করে পড়ো, আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো নাও, এগুলো পড়ে নাও, পড়ে রিভিশন করে নাও, দেখবা এখান থেকে জিকেতে 25-এ না হলেও প্রায় তুমি 18 থেকে 20 নাম্বার অনায়াসে তুলতে পারবে, ঠিক আছে। আর ওইদিকে আমাদের ম্যাথে টার্গেট, ম্যাথে তোমাদের যা স্পেশাল ক্লাস আর যা দিচ্ছি আমি সেগুলো করলে পরে তুমি 20+ নাম্বার তুলতে পারবে। আর জিআইতে তো কোনো কথাই হবে না, হিসাব করে দেখলে পরে তোমাকে কিন্তু আমি তুলে দেখিয়ে দেবো 75-এর মধ্যে 60 নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এই জন্য বলছি একটু ভালো করে এখনও সময় আছে, মনোযোগ সহকারে একটু পড়ে নাও, ঠিক আছে। আর কন্টিনিউ কিন্তু মক টেস্টগুলো দেবে। দেখো পরের প্রশ্নটা ছিল যে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয় বলেছে, ইনপুট ডিভাইস নয় মানে আউটপুট ডিভাইস। অপশানগুলো দেখলেই তুমি বলতে পারবে যে ভিডিও ডিসপ্লে ইউনিট এটা ইনপুট ডিভাইস নয়, অর্থাৎ আউটপুট ডিভাইস। তারপরে প্রশ্নটা রেখেছিলাম যে রঘুবংশম নিম্নলিখিত মধ্যে কে রচনা করেছে বলো, সঙ্গে সঙ্গে যারা কালিদাস অ্যান্সার করেছো তোমাদের সঠিক উত্তর। বলছে 2011 সালে জনগণনা অনুসারে নিচের কোনটি ভারতের সবথেকে শিক্ষিত জেলা, কোনটি, একদম ইজি প্রশ্ন, সার্চিপ, অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, বলছে গুয়াহাটি হাইকোর্টের কোন রাজ্যের উপর কোনো আঞ্চলিক এখতিয়ার নেই বলো, সঠিক উত্তর কী করেছো, মেঘালয়, অপশান 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো তারপরে প্রশ্ন ছিল যে কে 1 ফেব্রুয়ারি 2024-এ ইউপিএসসির সদস্য হিসাবে অফিস এবং গোপনীয়তায় শপথ নিয়েছেন বলো, কি করেছো এখানে সঠিক উত্তর, অপশান 3 যারা করেছো সঞ্জয় ভার্মা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার ম্যাথের প্রশ্নগুলো আমরা একটু সমাধান করে নেব, ঠিক আছে, চটপট আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। দেখো বলছে দেখো যদি এ বি বিসি আর সিডির গড় আয় দিয়েছে ওটা যথাক্রমে এত 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 হলে বি এর গড় আয় কত, দেখো সঙ্গে সঙ্গে তুমি বলবা এ আর বি এদের গড় আয় হচ্ছে কত, গড় আয় হচ্ছে 1200 টাকা, মানে এ আর বি দুজনের যদি আয় বলি তাহলে 12 দুগুণে 2400 টাকা। আর বিসির হচ্ছে মোট আয় কত, 8 দুগুণে 1600 টাকা। আর সি প্লাস এ এদের মোট আয় হচ্ছে তোমার হচ্ছে কত, 2000 টাকা। একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নিতে হবে, যোগ করে সঙ্গে সঙ্গে বলবা হচ্ছে 0 তোমার 4 5 6 6000 টাকা হচ্ছে 2A প্লাস বি প্লাস সি, তাই তো, 2 দিয়ে কাটলে 3000, তার মানে এবি মানে এবিসি তিনজনের আর কি 3000 টাকা আয়, মোটমাট তিনজনের যদি 3000 হয় আমাদের জানতে হয়েছে কি বি এর গড় আয়। দেখো বি যদি বার করতে হয় তাহলে তুমি এখান থেকে দেখবা যে সি এটা বাদ দাও, এবিসি থেকে যদি আমাদের বি রাখতে হয় তাহলে সি এ বাদ দিবা, সি এর সমান হচ্ছে 2000 টাকা, এরা দুজনে আয় করে, তাহলে 3000 থেকে 2000 গেলে 1000 টাকা বি এর আয়। বিষয়টা বুঝতে পারলে, খুবই সহজ ছিল। যারা অপশান 3 করেছো তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, বলছে 1 টাকায় 8টির দরে কিছু আম কেনা হয় এবং সেগুলিকে 1 টাকায় 10টি দরে বিক্রি করায় ক্ষতির শতকরা হার নির্ণয় করে। দেখো 8খানা কিনেছো ঠিক আছে, টাকায় তুমি 8টা কিনেছো ঠিক আছে, কিন্তু টাকায় যখনই তুমি 10টা বিক্রি করেছো তখনই তো তোমার দুখানা লস হয়ে গেল অবশ্যই, মানে 10টা দিয়েছো তুমি, দুটো লস, মানে দুটো বেশি দিয়ে ফেলেছো, লস হয়েছে। তার মানে তুমি যখন বিক্রি করলে 10টা বেচলে, 10টা বেচেই কিন্তু তোমার দোকানে লস হয়ে গেলো 100 টাকা, ব্যাস এইটুকুই, সঙ্গে সঙ্গে কাটলে 20%।
ক্ষতির হার। বিষয়টা বোঝা গেল? অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। এবার দেখো 3 বছরের কথা বলছে, সে সরল সুদ, জৈব সুদ যাই বলুক না কেন, আগে দেখি 3 বছর। 3 বছরে বলছে বার্ষিক 10% হারে এত টাকার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। দেখো সঙ্গে, সঙ্গে তুমি তো জানোই, আমি কনসেপ্ট ধরিয়ে দিয়েছি। দেখো 5,000 এর 10% মানে 500, 500, 500, 500, 500 10% হচ্ছে 50, তাহলে এখানে 100, আর 50-এর 10% হচ্ছে 5। এইটুকুই হচ্ছে পার্থক্য। তাহলে 100, 150 আর 5, 155 টাকা। অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি, দেখো এইসব প্রশ্ন দেখা মাত্র তুমি বলবা যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি হয়, আর a মাইনাস বি হয়, আর নিচে রয়েছে a প্লাস বি, তাই না? মানে আমরা এইটাকে a ধরলাম আর এইটাকে b ধরলাম, এটা বেরিয়ে গেল, উপরে থাকলো a মাইনাস বি। a মাইনাস বি মানে 0.27 থেকে 0.13 চলে গেলে কি হচ্ছে, 0.14 হচ্ছে, ব্যাস 0.14। অপশান 3 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো চলে আসি পরের প্রশ্নে। বলছে এবি একটি কাজ যথাক্রমে এত এত দিনে সম্পূর্ণ করে, তারা সি এর সাহায্যে 32 দিনের কাজটা সম্পূর্ণ করে। মানে দেখো বলছে এ আর বি আর 3জন রয়েছে, এ বি সি রয়েছে। এবার এ কী করে 80 দিনে একটা কাজ করে, বি সেখানে তোমার হচ্ছে 96 দিনের কাজটা করে। বলছে তারা প্রশ্ন বুঝবে, কিন্তু আমি বারবার করে বলি পাটিগণিতের প্রশ্ন কিন্তু পড়ে তোমাকে বুঝতে হবে, পড়ে বুঝতে না পারলে কিন্তু বস তুমি কিন্তু করতে পারবে না। বলছে দেখো তারা মানে কারা, এ বি সি এর সাহায্যে, মানে 3জন মিলে, এ আর বি সিকে সাথে নিল, 3জন মিলে সেই কাজটা 32 দিনে করতে পারে। তা বলছে যে সি একা পুরো কাজটা, বেশ পুরো কাজটা তো আগে বার করি, এদের লসাগু বার করতে হবে। সঙ্গে সঙ্গে বলবো দাদা দেখো লসাগু বার করার সিস্টেম আমি দেখিয়ে দিয়েছি, 8 গুণ 10, 8 10 80। এই লেখা মানে লিখতে আমার খুব প্রবলেম হয় বলেই তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি না। 96 8 12, 96 8 গুণ 12, 8 গুণ 4, তাই না? যেটা কমন থাকে সেটা একবার নেব, মানে 8টা হচ্ছে, আর 10 12 আর 4-এর লসাগু কত, 12 হচ্ছে 5 12 60, 60 লসাগু, মানে 4 গুণ 60, তাই তো? এই সরি 4 বলছি কেন, 8 ছিল, 8টা কমন ছিল, 8 নিয়েছিলাম, আর 60, তাহলে 6টা 48 মানে 480 হয়ে গেল লসাগু এদের। তাহলে এবার দেখো আমাদের বলেছে যে সি একা কত, তাহলে দেখো বি পার ডেতে কত করে, দেখো 80 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 6টা 48 মানে 6 ইউনিট পার ডে, ঠিক আছে? আর বি এর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি 96 দিয়ে ভাগ করে দেখো কি হচ্ছে, 96 দিয়ে 48 দুগুণি 96, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, মানে 5 হচ্ছে, 5 ইউনিট পার ডে বি এর ক্ষেত্রে। এ বি সি 3 জনে একসাথে তোমার হচ্ছে 32 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 15 হচ্ছে, দেখবা, ঠিক আছে? 15 ইউনিট পার ডে। তাহলে এবার দেখো আমাদের শুধু সিটা বার করতে বলেছে, তুমি সঙ্গে সঙ্গে বলো এ বি এরা দুজনা একদিনে হচ্ছে 5 আর 6 11 ইউনিট কাজ করে, আর 3 জনা মিলে একদিনে হচ্ছে 15 ইউনিট কাজ করে। তাহলে এই যে 15 থেকে 11 বাদ দিলে তুমি বলবা যে থাকছে কত, 4 ইউনিট, 4 ইউনিট পার ডে কাজ করে সি। সি যদি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে, তাহলে এই 480 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? বেশ একদম ইজি হয়ে গেল, 4 দিয়ে ভাগ করে বলবা 120 দিন। বিষয়টা বুঝতে পারলে? 120 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো, বলছে একটি ট্রেন 80 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিমি/ঘন্টা গতিবেগে আসা ট্রেন বিকে অতিক্রম করে, মানে এদিক থেকে একটা এদিক থেকে একটা। তাহলে বুঝতেই পারছো গতিবেগটা যোগ হয়ে যাবে। এবার বলছে যে এত সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে, বলছে ট্রেন এ এত মিটার দৈর্ঘ্য হলে, এসব এত কিছু দেখতে হবে না, আমি তোমাদের বলেই দিয়েছি যে এই যে সময় দূরত্বের অঙ্ক, শুধু একটা জিনিস তুমি মাথায় রাখবে, এই একটা জিনিস, ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ব্যাস অঙ্ক শেষ। যে প্রশ্নে আসুক না কেন এইটুকু দিয়ে অঙ্ক পুরো শেষ। শুধু তোমাকে সঠিক মতো বসাতে হবে, আর সঠিক মতো কিছু বিষয় জানতে হবে। যেমন এখানে দুটো ট্রেন তোমার হচ্ছে মানে একে অপরের বিপরীতে আসে, তাহলে এই স্পিডটা মানে গতিবেগটা আমরা যোগ করে দেবো। এই ছোটোখাটো বিষয় জানতে হবে, আর ওই সূত্রের উপরে অ্যাপ্লাই করে দেবা। তাহলে আমি কি বললাম, ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্ট্যান্স আমাদের বার করতে হবে, স্পিডটা আমরা দেখতে পাচ্ছি এই একটা 80 আর একটা 70, মানে 8 7 15 মানে 150, 150। আর আমাদের দেখো 150 ইন্টু টাইমটা কত, 30 সেকেন্ড। দেখো এবার এটা তো সেকেন্ড, মানে কিমি/ঘন্টা, এটা সেকেন্ডে, তাহলে তো হবে না। আমাদের উত্তর চেয়েছে মিটারে, তাহলে আমরা এই 150টাকে দেখো, 150টাকে এটা হচ্ছে মিটার/সেকেন্ডে বার করে নিই। তাহলে এখানে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে তাহলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করলে চলে আসবে, ইন্টু সময়টা ছিল এবার 30 সেকেন্ড। বিষয়টা বুঝতে পারলে? সঙ্গে সঙ্গে কাটো, দেখো তুমি যদি কাটো 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 5, আর 3 দিয়ে কাটলে এদিকে হচ্ছে 3 5 15 50, তাহলে 5 5 25, 5 25 সঙ্গে 125 মানে 1250। মানে দূরত্ব কত হলো? দূরত্ব হচ্ছে 1250 টোটাল। তার মধ্যে একটা যদি 300 আর একটা কত হবে, 1250 থেকে 300 বাদ দাও, কত হয় দেখো, 950 হচ্ছে, 950। যারা অপশান 2 করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি পরের প্রশ্নে। দেখো বলছে 24 জন ছাত্রের গড় ওজন 14 কেজি, বেশ ভালো কথা। এই যে এখানে 24 জন ছাত্র রয়েছে, তাদের গড় কত? গড় হচ্ছে 14 করে, সবার 14 কেজি করে গড়। বলছে শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হলে গড় 1 কেজি করে বৃদ্ধি পায়, যখনই এদের সঙ্গে আর একজন ব্যক্তি আসলো,
আর একজন ব্যক্তি যোগ হলো, মানে শিক্ষক যোগ হলো তখনই গড়ের উপর প্রভাব পড়েছে 1 বেড়ে গেছে। এবার দেখো যে শিক্ষক, সে মানে যে ব্যক্তি শিক্ষক তিনি যদি 14ই নিয়ে আসতো, তার বয়স যদি 14 বছরই হতো, তাহলে গড়ের উপর কোনো প্রভাব পড়তো না। মানে সে এমন একটা কিছু নিয়ে এসছে, গড়ের উপর প্রভাব পড়েছে 1 করে বেড়ে গেছে। তাহলে টোটালে 24 আর একে 25 জন ব্যক্তি, 25 জনের জন্য 25 বেশি নিয়ে এসছে বলেই মানে গড় যেটা আসে সেটা সবার মধ্যে সেম করে আসে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলো এ 14 তো এনেছে, তার সঙ্গে আরও 25 নিয়ে এসছে, অর্থাৎ 14 আর 25 যোগ করলে কত হচ্ছে? 39 হচ্ছে। দেখো গড়ের অঙ্কও কিন্তু আমি একদম কনসেপ্ট ধরিয়ে সব বুঝিয়ে দিয়েছি। অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি পরের প্রশ্নে। বলছে একটি কোম্পানির 15 জন পুরুষ কর্মচারী, বা এখানে বা আছে কিন্তু, ঠিক আছে, ও থাকলে কিন্তু আলাদা বিষয় হতো, ও থাকলে পরে, ঠিক আছে। এখানে বলছে 15 জন পুরুষ কর্মচারী আর বা হচ্ছে তোমার 20 জন মহিলা কর্মচারী 26 দিনের একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারেন। তা প্রকল্পটি সম্পূর্ণ করতে এবার তোমাদের 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী একসাথে কতক্ষণ সময় নেবে? দেখো দেখো এখানে তুমি যে কোনো একটাই পরিণত করবা, সঙ্গে সঙ্গে তুমি তো জানোই কী করবা। তুমি যদি মহিলাই দেখো, এখান থেকে দেখো পুরুষ আছে 15, আর মানে 15 জন পুরুষ 26-এ যে 26 দিনের যেটুকু করে সেটাই করে হচ্ছে 20 জন মহিলা 26-এ সেইটাই করে। এদের যদি একটু রেশিও করার চেষ্টা করি, 3 জন পুরুষ সমান 4 জন মহিলা, তাহলে আমরা যদি মহিলাই পরিণত করি, এবার দেখো তুমি এখান থেকে বলো 3 জন পুরুষ সমান যদি 4 জন মহিলা হয়, তাহলে 30 জন পুরুষ সমান 40 জন মহিলা, সব মহিলাই আমরা করে নিলাম। এইটুকু তো বুঝলে? 40 জন মহিলা আর দিকে 12 জন, মানে টোটালে হচ্ছে 52 জন মহিলা। আর টোটাল কাজটা আমরা এবার মহিলার উপরে কাজ করব। 20 জন আর 20 ইন্টু 26 করলেই হচ্ছে সেটা টোটাল প্রকল্পের কাজটা। আর 52 কত করবে? মানে 52, এদিকে 40 আর 12, বুঝতেই পারছো। 2 দিয়ে কাটলে 10 দিনে, 10 দিনে শেষ হয়ে যাবে। অপশন 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। বলছে 10টা টেবিল, সাথে রয়েছে 5টা চেয়ার, এদের দাম হচ্ছে কত? হচ্ছে 2000 টাকা, তাই তো? তা বলছে একটি চেয়ারের গড় দাম হচ্ছে বা মানে 120 টাকা, মানে একটার দাম যদি 120 টাকা, মানে গড় মানে কি এক একটার ওরা ধরে নিয়েছে। এবার এটার কোনোটা ভালো চেয়ার আছে, খারাপ চেয়ার কম বেশি আছে, মানে মোদ্দা কথা একটার গড় দাম যা ধরেছে 5টার মিলিয়ে হবে কত? 5 বারং 60, মানে 600 টাকা। তাহলে 5টা চেয়ারের দাম 600 টাকা। 5টার দাম যদি 600 হয়, দেখো এবার আর এদিকে রয়েছে 10টা টেবিল সমান 2000, এইটুকু আর কিছু না। 600টা ওদিক, এটা সমান চিহ্ন, হ্যাঁ 600টা ওদিক চলে গেলে কি হচ্ছে? 10খানা টেবিলের দাম থাকছে কত বলো? 600 দিকে গেলে কত হচ্ছে? 1400, তাই তো? এবার 10টা যদি 1400 হয়, একটার দাম কত? একটার দাম 140, একটার দাম যদি 140 হয়, তাহলে আমাদের গড় যদি বার করতে দেখো, গড়ই কী হবে? এই যে একটার দামই আমরা বলতে পারবো যে টেবিলের গড় মূল্য প্রতিটাই, তাই না? একটার দামই যা সেইটাই 140 করেই, কারণ আমরা 10টা 10 দিয়েই ভাগ করলাম। বিষয়টা বুঝতে পারলে? 140 যারা করেছে তোমাদের সঠিক উত্তর অপশন 3 হয়ে যাচ্ছে। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো এককের অঙ্ক নির্ণয় করতে, সঙ্গে সঙ্গে হলো 7 নং 63 3, 3 তিরিখে 9, 9 7 নং 63 3, 3 দুগুণে 6, 6 মাইনাস 8, তাহলে -2, আর -2 মানে সেটা কী করতে হয় সবসময়? আমি বলে দিয়েছিলাম 10-এর থেকে ঝেড়ে দিতে হয়, মানে বাদ দিতে হয়। তাহলে এদিকে +8 হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 8। এককের ঘরে অঙ্কটা হবে 8। অপশান 4 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্নে। বলছে কিছু পরিমাণ অর্থ এ বি সি ডি এদের মধ্যে এই অনুপাতে ভাগ করা আছে, যদি সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়। সি এইটা, ডি এইটা, আমরা দেখতেই পাচ্ছি যে সি ডি এর থেকে কত বেশি পেয়েছে? 1 ইউনিট বেশি পেয়েছে। 1 ইউনিট সমান একদম ইজি। 1000 হলে পরে আমাদের বলেছে বি এর ভাগ কত? বি এর ভাগ 2, তাহলে 2 ইউনিট সমান 2000। বিষয়টা বুঝতে পারলে? অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। বলছে একটি সংখ্যাকে প্রথমে 40% বৃদ্ধি এবং তারপর আবার 40% হ্রাস, বৃদ্ধি হ্রাস বললে আমরা জানি কি? আমরা জানি যে a মাইনাস বি ইন্টু মাইনাস ab বাই 100, তাই না? তাহলে এখানে সঙ্গে সঙ্গে তুমি বলবো দাদা এ মানে যে কোনো একটা ধরে নাও 40, বি মানে আরেকটা ধরে নিবা, ঠিক আছে। এটা -40, এগুলো মানে করতে হয় না অবশ্য, মুখে মুখে হয়ে যায়, অবশ্য করে নাও। এখানে কিছুই থাকছে না, তাই না? আর এখানে থাকছে যে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্নটা এখানে রয়েছে, আর এই চিহ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 4 16, তাই না? 16%। এই যে চিহ্নটা দেখে আমরা বলবো মাইনাসে মানে হ্রাস হয়েছে, ঠিক আছে। যদি এখানে প্লাসে বেরোতো, +60% হতো, তাহলে আমরা বলতাম 16% মানে আর কি তোমার হচ্ছে বৃদ্ধি পাবে। কিন্তু এখানে মাইনাসে বেরিয়েছে, তাহলে আমরা বলবো 60% মানে 16% হ্রাস। অর্থাৎ অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে এত আর এত, প্রথম সংখ্যাকে মানে দুটি সংখ্যা, তার মধ্যে একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল এত হয়, অন্য সংখ্যা কত? তুমি এইটুকু দেখে তোমাকে ধরে নিতে হবে বাস। এই জন্য আমি বলি যখন আমি যে কোনো ট্রফিক করাবো, কনসেপ্ট তুমি ভালো করে জোর দিবা, কনসেপ্ট বুঝে নাও, প্রশ্ন ঘুরিয়ে দিক যেভাবে খুশি দিক, প্রশ্ন কিন্তু তুমি করে আসতে পারবা। সেই জন্য আমি বারবার করে বলি কনসেপ্টের উপর জোর দিবা। দেখো আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল 2টি
সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, শর্টকাটে আমি বলে দিচ্ছি লসাগু ইন্টু গসাগু, এটা তো জানি আমরা। তাহলে ওরা বলছে যে একটা সংখ্যা মানে প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে পরে ভাগফল 44, মানে প্রথম সংখ্যাটা কত, তাহলে আমরা এটা ভাগফলকে 2 দিয়ে গুণ করলে মানে হচ্ছে 44 দুগুণে 88, 88 হচ্ছে প্রথম সংখ্যা মানে একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা বার করবো। আর লসাগু কত, গসাগু কত, গসাগু লসাগু যে কোনো একটা বসো, অসুবিধা নেই। 44 ইন্টু 264, দেখো এটা দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটাকে ছেড়ে দিলে পরে তৃতীয় মানে অন্য আরেকটা সংখ্যা চলে আসবে 132, 132। দেখো অপশন এই 3 যারা করছে তোমাদের সঠিক হতো। চলে আসে পরের প্রশ্নে। 11 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে দেখো অনেক রকমের কৌশল আছে, ডিজিট অ্যাপ্লাই করতে পারো, যা খুশি অ্যাপ্লাই করতে পারো, বেসিক নিয়ম যেটা আমি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। স্টারের জায়গায় কি আসবে দেখো, ব্যাঙের লাফের মতো যাবে, এক ঘর বাদ দিয়ে তাহলে এখানে দেখো 7 7 14, 14 16, একদিকে 16 আর একদিকে কী পাবো, এক ঘর বাদ মানে পরপর 8 8, আর এদিকে 8-এর সাথে কি যোগ করব, স্টারের জায়গায় কি আনবো যাতে 16 হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলবো 8ই দরকার, 8ই হবে উত্তর। অপশন 1 আমাদের সঠিক উত্তর, মানে যারা 1 করেছো তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। সিম্পল, আমি তো বলেই দিয়েছিলাম ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে কি করবা, এই সংখ্যায় সংখ্যায় যোগ করবা, মানে পূর্ণ সংখ্যায় যোগ করবা, ভগ্নাংশে যোগ করবা। দেখো এটা যোগ করলে হচ্ছে 50, 50 আর 1/2 আর 1/3 যোগ করলে 3 দুগুণী 6 নিচে, আর উপরে 3 2 5 মানে 5 হচ্ছে এত। এই বিয়োগটাকে স্টার মানে এক্স ধরে নাও, যা খুশি ধরে নাও, বা স্টারই থাক, ওটা আমরা সমান চিহ্নর ওপাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল এক্সটা বা স্টারটা যাই খুশি হোক। আর এটা আমরা বাদ দিলে এপাশে এনে বাদ দেবো, মানে -35 2/3। এবার সংখ্যায় সংখ্যায় বাদ দাও, 50 থেকে 35 গেলে হয় 15, আর এদিকে দেখো তাহলে 5/6 থেকে 2/3 বাদ দেওয়া, মানে এটাকে নিচে 6 বানিয়ে নাও, তাহলে 3 দুগুণী 6 আর উপরে 2 দুগুণী 4, সঙ্গে সঙ্গে পুরো নিচে তো 6, 5-এর থেকে 4 গেলে 1, তাই না? তাহলে এখানে 15 পূর্ণ 1/6 হয়ে যাচ্ছে আমাদের এই স্টারটার মান, মানে এখানে সঠিক উত্তর। দেখো অপশান 3 যারা করছো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি পরে প্রশ্নে। বুঝতে পারছো তো? আমি একটু তাড়াতাড়ি বলছি, হ্যাঁ। বলছি 1 ঘন্টা কত শতাংশ, 1 মিনিট এত সেকেন্ড। দেখো আগে তুমি সব সেকেন্ডে পরিণত করো, কারণ সব থেকে ছোটো ইউনিট রয়েছে সেকেন্ডে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আর তার সঙ্গে 48 সেকেন্ড আছে, তাই টোটাল হচ্ছে কত, 108 সেকেন্ড। আর এটা হচ্ছে কতটাই মধ্যে, ঘন্টায়, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে ওটা বলছে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা 1 ঘন্টার মানে 3600 সেকেন্ডের 108, আমরা দেখলাম 1 মিনিট এত সেকেন্ড মানে 108 সেকেন্ড সমান পার্সেন্টেজে কত, ব্যাস এইটুকুই, আর কিছু না। আর কাটলে পরে হচ্ছে 336 সঙ্গে 108 মানে 3%। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে 7 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলককে 2টি সমান অর্ধেক কাটা হয়, তা বলছে বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বৃদ্ধি নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কথা বলছে, আমরা জানি কি, আমরা জানি দাদা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², কিন্তু অর্ধেকে কাটা হয়েছে, অর্ধেকটা জানতে চাইছে, তাহলে জাস্ট একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2πr, মানে 2πr², এটা হয়ে গেল অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার শুধু মানটা তুমি একটু বসিয়ে দিবা, দেখো তাহলে 2π মানে আমরা জানি 22/7, আর সমান ওরা দিয়েই দিয়েছে 7 সেমি, আর এর স্কোয়ার ছিল তাই 2খানা 7 গুণ লিখলাম। 7 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 7 দুগুণে 14 4, আর 7 দুগুণে 14 এর 15 ইন্টু 2, দেখো 15 দুগুণে 30 মানে 300, 308 দেখো 308 সেমি স্কোয়ার কোথায় রয়েছে, অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো একটা পাইপ 11 ঘন্টার মধ্যে একটি জলধারা কুণ্ড পূর্ণ করতে পারে, কিন্তু নিচের অংশে একটি ফুটো থাকার কারণে এটি 13 ঘন্টায় ভরাট হয়। মানে তোমার হচ্ছে আমি প্লাস মাইনাস দিয়ে বোঝাই, যে পূর্ণ করে যে পাইপটা 11 ঘন্টায় পারে, এবার এই ফুটো থাকার কারণে 13 ঘন্টা সময় লেগে যাচ্ছে। মোটমাট মানে টোটাল কুণ্ডটায় কত জল ধরে সেটা বার করার জন্য লসাগু 11 13, দেখো দুটোই মৌলিক সংখ্যা, গুণ করে দাও, 143 জল ধরে, তাহলে যে ভরাট করছে কতই, এখানে দেখো 11 দিয়ে তুমি 13 হচ্ছে 13 ইউনিট পার আওয়ারে, আর হচ্ছে খালি হচ্ছে তোমার হচ্ছে 11 ইউনিট পার আওয়ারে, তাই না? এবার বলছে যে এই ফুটো দ্বারা খালি হবে কত, দেখো 13 যদি ঘন্টায় 13 ইউনিট ভর্তি হয়, সেখানে 11 ইউনিট থাকছে, মানে 2 ইউনিট বেরিয়ে যাচ্ছে ঘন্টায়। বিষয়টা বুঝতে পারছো এই ফুটোটার কারণে? তাহলে ঘন্টায় যদি 2 ইউনিট বেরোয়, তাহলে তোমার হচ্ছে এত ইউনিট বেরোতে কত সময় লাগবে, মানে 143/2 দিয়ে ভাগ করলেই যে সময়টা সেটাই হচ্ছে এত ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? দেখো এটা এইভাবেই রেখে দিয়েছে ওরা, মানে ভাগ করিনি আর কি, মানে অপশান 2 এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্নে। বলছে দেখো লোকেন্দ্র এবং ধর্মেন্দ্রর বয়সের অনুপাত দিয়েছে, লোকেন্দ্র আর ধর্মেন্দ্রর, এদের ধর্মেন্দ্র D4, একটু শর্টকাটে লিখছি, দিয়েছে 6:5, বলছে বয়সের তাদের বয়সের যোগফল এত। দেখো আমরা ইউনিটে দেখতে পাচ্ছি 5 হচ্ছে 11 ইউনিট, 11 ইউনিট সমান ওরা বলছে 44, তাহলে 1 ইউনিট মানে 4, তাহলে আসলে লোকেশের বয়স কত, মানে লোকেন্দ্রর বয়স হচ্ছে 4 ছক 24 আর 4 5 20, আর ধর্মেন্দ্র হচ্ছে 20, এইটুকুই। এবার বলছে যে 4 বছর পর তাদের বয়স অনুপাত, জাস্ট 4 বছর যোগ করে দাও, তাহলে হচ্ছে লোকেন্দ্রর যদি চলে আসে এখানে 28 হচ্ছে, আর ধর্মেন্দ্রর 20 আর 4 24, ব্যাস কাটাও। দেখো তোমার হচ্ছে 4 দিয়ে কাটলে 4 7 28 আর 4 4 24 মানে 7
অনুপাত 6। দেখো অপশান 3 যারা করেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যাই পরের প্রশ্নে। বলছে দেখো যদি দুইটি সংখ্যার সমষ্টি, দুইটি সংখ্যা আছে এদের সমষ্টি হচ্ছে 11 আর বলছে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 65। বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রপুত্রে যেতে হবে না, সিম্পল তুমি দিমাগটাকে কাজে লাগাও। এই যে এইটুকু দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 11, তার মানে এই যে দুটো সংখ্যার যোগফল 11 আর বর্গের সমষ্টিটা কত আছে 65 আছে, মানে মোটামুটি একটা নাম্বার, মানে খুব আহামরি বড় না, ঠিক আছে, যেমন 200 300 ঘরে না। সঙ্গে সঙ্গে তুমি দেখবা যে ছোটো ছোটো এমন দুটো সংখ্যা কি আছে তাদের যোগ করলে 11 আসে। তুমি সঙ্গে সঙ্গে বলবো দাদা যদি আমরা 4 আর 7 4 11 হয়, মানে 7 আর 4 যদি যোগ করি তাহলে 11 চলে আসছে, আর 7-এর স্কোয়ার হচ্ছে 7 7 49, 4 4 16, এরা যোগ করলে 65 চলে আসছে। এই দিমাগে তোমার এই ছোটোখাটো কৌশলের এই মানে তোমাকে এইগুলো রাখতে হবে আর কি, মধ্যে কথা দিমাগে এইটুকু রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি ধরে নিচ্ছ যে হচ্ছে একটা সংখ্যা 4 আর একটা 7, তাই না। এদের হচ্ছে ঘনকের সমষ্টি কত, মানে ঘন কিউব করে দাও। দেখো 4-এর কিউব কত 64 64, আর 7-এর কিউব 343 343। ব্যাস এখানে হচ্ছে 7, এখানে 0, আর এখানে হচ্ছে 4, 407 407 400। অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে। দেখো এটা ওটা এ বি সি এর অনুপাত একদম ইজি ছিল। এ মানে প্রথমটা বার করবো তাই প্রথমগুলো গুণ 2 অক্ষে 2, সি মানে লাস্টেরটা বার করবো তাই লাস্টেগুলো গুণ 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2 হয়। আর হচ্ছে বির মান এখানে বলছে 2 আর বি এর মান এখানে 2 2 গুণে 4, ব্যাস রেশিও করে দাও 1 2 1। অর্থাৎ অপশান দেখো কোথায় রয়েছে, অপশান 4-এ রয়েছে। 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্নে। বলছে একটি নির্বাচনে 2 প্রার্থীর জন্য প্রদত্ত ভোটের অনুপাত দিয়েছে, মানে এ নম্বর আর বি নম্বর 2 প্রার্থী ধরলাম, তো একজন 5 ইউনিট পালে আর একজন 7 ইউনিট পেয়েছে। বলছে যদি সফল প্রার্থীর এত ভোট পান, সফল মানে কে, সফল মানে যে জিতেছে, যে বেশি পেয়েছে। আমরা দেখছি যে বি হচ্ছে যে 7 ইউনিট পেয়েছে, মানে এর থেকে বেশি পেয়েছে, অর্থাৎ এই সফল ব্যক্তি বেশি ভোট পেয়েছে। তাহলে ওরা বলছে তার ভোট নাকি এত ভোট। আমরা দেখতে পাচ্ছি ইউনিটে 7 সমান যদি 20734 থাকে, 1 সমান কত, সঙ্গে সঙ্গে 7 দিয়ে এটাকে কেটে তুমি বলবা 7 দুগুণে 14, 6 6, তার মানে হচ্ছে 7 নং 63, 63 হলে পরে এদিকে থাকছে তোমার হচ্ছে 43 মানে 6 7 42, 7 দুগুণে 14, 1 ইউনিট সমান এত। তাহলে আমাদের বলেছে যে তাহলে তার প্রতিপক্ষে এ রয়েছে, এ কত, এ দেখছি 5 ইউনিট, তাহলে এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে তুমি আসলে বলবা এত ভোট পেয়েছে। 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10-এর 0, 30 31-এর 1 3, আর 45 5 নং 45, আর কত ছিল হাতে 5 ছক 3 ছিল, তাই না। 48-এর 8 হাতে 4, 10 হচ্ছে 14, মানে 14 81 0। দেখো কোথায় রয়েছে 14, এই যে অপশান 1-এই তো রয়েছে 14 81 0, মানে 14,810। বিষয়টা বুঝতে পারছো। অপশান 1 যারা করছো তোমাদের সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্ন। দেখো নিচের প্রশ্নের প্রশ্ন চিহ্ন স্থানে, মানে এই জায়গাটায় কি আসবে তার একটা আনুমানিক মান ওরা বার করতে বলেছে। দেখো তুমি কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ডিজিট সামও অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু আমি তোমায় বলবো যখন এই আনুমানিক মান বার করতে বলবে না, সেখানে তুমি আনুমানিক মান ধরে নিবা, ডিজিট সাম অ্যাপ্লাই না করলেও হবে। সঙ্গে সঙ্গে তুমি এই জায়গাটুকু না দেখো, এই যে 250 150%, তাই না, এর কাজটা আগে করবো। 250 150% মানে কত, তুমি বলবো 250 100% মানে 250 নিজে, আর 150 মানে 50% মানে তার অর্ধেক, অর্থাৎ 125, মানে ওই যোগ করলে 375 হচ্ছে 250 150%। এবার বলছে এখান থেকে 36-এর 40%। দেখো 36-কে যদি তুমি 40 ধরো, 40-এর 40% মানে কি, মানে তুমি কাটাকাটি করে এখানে বলবা 0.16 হচ্ছে, 0.16 বাদ দিয়া মানে কি 1ও না, তার মানে 375-ই থাকছে। বিষয়টা বুঝতে পারলে। সমান চিহ্নের এপাশে আমরা দেখছি 375 থাকছে। আর এদিকে দেখো এটা তুমি যদি গুণ করো, এর মানে তো গুণ, দেখো গুণ করলে হচ্ছে এটাকে 100 আর 30 ধরো, তাহলে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 2200, আর 3 দুগুণে 6, মানে 600 ধরে নাও, তাহলে 2800 হচ্ছে, তাই না। 2800 বিয়োগ এখানে এক্সের এখানে এই জিজ্ঞাসা জায়গায় এমন কি রাখবা যেটা থেকে 2800 বাদ দিলে 375 থাকে, মানে মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা এবার অপশানের দিকে আমাদের চলে যেতে হবে। অপশান দেখে খুব সহজেই তুমি অ্যান্সার করতে পারবা। দেখো এখানে তুমি যদি তোমার হচ্ছে 3200 এরকম কিছু রাখো, 3200 কাছাকাছি, তাহলেই দেখো কিন্তু সেখান থেকে 2800 বেরিয়ে গেলেই তোমার হচ্ছে 375 এরকম কিছু থাকে। অপশান দেখলে পরেই খুব সহজেই তুমি এখানে সঠিক উত্তর করতে পারবা অপশান 3, যে 3200 হবে। বুঝতে পারছো, ওরা কিন্তু বলেই দিয়েছে যে আনুমানিক মানটা কি আসতে পারে। চলে আসি পরের প্রশ্নে। বলছে একটি ব্যাগে তোমার হচ্ছে লাল রঙের বলের সাথে সবুজ রঙের বলের অনুপাত দিয়েছে এত, ব্যাগে আরও 6টি সবুজ বল যোগ করা হলো, তাহলে লাল বলের সাথে সবুজ বলের অনুপাত এটা হয়ে যায় ব্যাগের কয়টি লাল বল আছে। দেখো একদম সিম্পল, লাল বল আর এদিকে হচ্ছে গ্রিন কালার, অর্থাৎ সবুজ বলের অনুপাত দিয়েছে 4:9। তা বলছে এবার ওরা কী করেছে, 6টি সবুজ বল যোগ করেছে। কটা বল, 6টি বল যোগ করেছে, আর তাতে তোমার অনুপাত হয়ে গেছে 1:3। বেশ ভালো কথা, কিন্তু এখানে সমস্যা একটা আমরা দেখছি, লাল বল তো ইউনিটে 4 ছিল, কিন্তু 1 ইউনিট হলো কেন, সমান করতে হবে। তাহলে এখানে 4 দেখুন, এখানে 1 দেখুন, তাহলে নতুন যে অনুপাতটা পাবো
দেখো আমি সেইটা এই পাশেই লিখছি, হ্যাঁ, লাল আর গ্রিন। দেখো 4 অক্ষে 4:9 আর এদিকে হচ্ছে 4 অক্ষে 4:3 × 4 = 12। এবার দেখো ওরা বলছে যে 6খানা সবুজ বল যোগ করেছে, কিন্তু আমরা দেখছি ইউনিটে 9 ইউনিট থেকে 12 ইউনিট হয়েছে, অর্থাৎ কত ইউনিট বেড়েছে? 3 ইউনিট বেড়েছে। 3 ইউনিট সমান যদি 6টা সবুজ বল হয়, 1 ইউনিট সমান হচ্ছে তোমার কত? 2টো বল। 1 ইউনিট সমান যদি 2টো বল হয়, বলছে ব্যাগে কয়টি লাল বল আছে? দেখো ব্যাগে 4 ইউনিট ছিল, তাহলে 1 ইউনিট সমান যদি 2টো হয়, 4 সমান 8টি। বুঝতে পারলে? অপশান 1 আমাদের সঠিক উত্তর। তোমরা যারা 1 করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে নিচের কোন সংখ্যাটি যৌগিক সংখ্যা নয়? যৌগিক নয় মানে কি? সেটা মৌলিক সংখ্যা। বলো সঙ্গে সঙ্গে দেখো অপশানগুলো দেখলে পরেই তুমি খুব সহজে এখানে অ্যান্সার করতে পারবে। না, এই যে 109 এটা একটা মৌলিক সংখ্যা, তাই না? তাছাড়া তুমি হচ্ছে এদিকে দেখছো যে হচ্ছে 203 কেটে কত দিয়ে ভাগ করা যায় বলো তো? এটাকে তুমি যদি দেখো 203 তো 7 দিয়ে দিলে পরে হচ্ছে 7 দিয়েই যাচ্ছে, তাই না? 14 6 থাকছে 63 যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে। এটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। এইভাবে তুমি দেখে নিও। দেখো এইগুলোও কিন্তু তোমার এটা যদি তুমি দেখো কত দিয়ে যাচ্ছে, দেখো এখানে তুমি হচ্ছে 7 দিয়ে দিলে পরে হচ্ছে 7 দিয়ে যাবে না, 11 দিয়ে হবে না, 13 দিয়ে যাচ্ছে, 13 আর এদিকে হচ্ছে কত থাকছে 7 হচ্ছে না, 19 দিয়ে যাচ্ছে। দেখো 19 দিয়ে দিলে 19 11 গুণ করলে এটা চলে আসছে 19 অক্ষে 19 19 অক্ষে 19। এটাও ঠিক দেখে নিবা যে 7 9 11 9 19 এরকম কিছু 13 দিয়ে যাবে। বুঝতে পারছো? মানে এখানে দেখেই তুমি বলতে পারবে 109 হয়ে যাচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাই না? তাহলে আমাদের অপশন 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। এবার দেখো জিআই এর প্রশ্নগুলো একটু চটপট দেখে নাও। বলছে যে প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে? কি করেছো? দেখো আমরা জানি কি যখনই এরকম একটা চারকোনা মানে বর্গক্ষেত্র বা যাই বলো না কেন আয়তক্ষেত্র হোক, তখন মাঝখান থেকে একটা দাগ এরকম কর্ণ টানলে পরে দুটো ত্রিভুজ হয়। দুটো দাগ টানলে পরে 8টা ত্রিভুজ হয়ে যাবে। দুটো দাগ টানলে 8টা ত্রিভুজ। তাহলে এই বড় খোপটা তুমি দেখো, এইটুকুন আগে দেখো, এই একটা দাগ এই একটা দাগ, তাহলে এর মধ্যে কটা ত্রিভুজ আছে? 8টি। এবার দেখো এই ছোট ছোট খোপগুলো, এই যে এই ছোট ছোট খোপ, এখানে দুটো দাগ ছিল না, তাহলে এর মধ্যে এক একটাই দুটো করে, তাহলে 2 4 6 8, তাহলে 8 আর 8 16টা হয়ে গেল। তার সাথে দেখো এই একটা 17, এই একটা 18, এই একটা 19, অর্থাৎ টোটালে মোটমাট 19টা ত্রিভুজ রয়েছে। খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবে। বুঝতে পারছো? অপশন 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর। চলে আসি দেখো। এবার দেখো একটা কাগজকে, এটা হচ্ছে কাগজকে তোমার হচ্ছে ভাঁজ করে এরকম কাটা হয়েছে। প্রথমে এরকম ভাঁজ, তারপরে এটাকে আরও ছোট করা হলো, ফোল্ড করার পরে এরকম দুটো ছিদ্র করে দেওয়া হয়েছে। তাহলে এবার তুমি যদি খোলো, এই ফোল্ডটা আগে খুলছে, দেখো আমি একটু করে নিই, এই ভাঁজটা আগে খুলছে, তাহলে এই খোপটা এখানে চলে যাবে আর এই খোপটা এখানে চলে যাবে। এবার এটা পুরোটা খুললে পরে কেমন হচ্ছে? এই যে এই খোপটা তোমার হচ্ছে কেমন, এটা পুরো খুললে পরে এটা এই সুতা চলে যাবে, মানে এরকম হবে ছবিটা আর কি। বুঝতে পারছো? এরকম হবে। তাহলে অপশান দেখলে পরেই তুমি খুব সহজেই বলতে পারবা যে দাদা এখানে দেখো এখানে অপশান 1ই আছে একমাত্র এরকম, যেটা সঠিক উত্তর হতে পারে। অপশান 1ই আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝলে? চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো সঙ্গে সঙ্গে তুমি এখানে আগে দেখবা যে কোনটার মানে ভাগ। ওরা বলছে বিয়োগ মানে হচ্ছে ভাগ, আগে সেইটা বার করবা। বিয়োগ মানে ভাগ, তার মানে 5 দিয়ে 150কে ভাগ করলে 30। এবার দেখো এবার তুমি দেখবা যে যোগ মানে কি, গুণ বলছে 3 দিলে, ভাগ মানে ওরা বলছে হচ্ছে যোগ, যোগ চিহ্ন দিলে, তারপরে 23 আছে, 23 পরে গুণ, গুণ মানে বলছে বিয়োগ, বিয়োগ 3 সমান কি হবে? দেখো সঙ্গে সঙ্গে গুণের কাজটা আগে করবা। তাহলে এদিকে 90 হচ্ছে, 90 যোগ 23 থেকে 3 গেলে 20, 90 আর 20 110, 110 অপশান 4। 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসে পরের প্রশ্নে। দেখো 6জন ছাত্র, তোমার হচ্ছে প্রতীক, সমীর, কবির, এরা হচ্ছে বেশ ভালো কথা, কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। এবার আমরা সাজাবো, ঠিক আছে? একটু ছোট্ট করে নিই, হ্যাঁ, নাহলে প্রবলেম হয়ে যাবে, আমি ধরাতে পারবো না। বেশ ভালো কথা। দেখো একটা বৃত্তাকার টেবিল, এবার সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। বুঝতে পারছো? বলছে দেখো, বলছে প্রতীক, সমীর এবং কবির উভয়ের নিকটবর্তী প্রতিবেশী। প্রতীককে আমি যদি এখানে পি ফর প্রতীক ধরলাম, একটু বুঝে নাও, তাহলে এ হচ্ছে এস ফর সমীর, আর তোমার এদিকে কবির অর্থাৎ কে ফর কবির ধরলাম, কবিরের উভয়ের নিকটবর্তী। বলছে জিয়া বসে আছে সমীরের ডানের, মানে সমীরের ডানে দ্বিতীয়, মানে সমীরের ডান দিকে দ্বিতীয় স্থানে তোমার জিয়া বসে আছে। ডান দিকে, ডান দিক কোনটা? কেন্দ্রের দিকে মুখ্য থাকলে এই দিকে পড়ছে ডান দিক। বিষয়টা বুঝতে পারছো? দ্বিতীয় স্থানে তো বসানো যাচ্ছে না, তাহলে এখানটায় আমাদের দেখো, এখানটায় এই জায়গাটায় হয়ে যাবে সমীর, আর এখানটায় কবির হয়ে যাবে। তবুও কিন্তু দেখো এরা দুজনাই কিন্তু সেই পি এর নিকটবর্তী হচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? এবার তুমি দেখো এই যে সমীরের ডান দিকে দ্বিতীয় স্থানে এই জায়গাটায় কে বসেছে? জিয়া। জিয়া, জে ফর জিয়া ধরলাম, ঠিক আছে? তারপরে বলছে কিরণ বসে আছে কবিরের বাঁ পাশে তৃতীয়। কবিরের বাঁ পাশে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখানে কিরণ। কে ফর, দেখো কে ফর তো আমরা কবির ধরেছিলাম, এখানে কিরণকে, ঠিক আছে, কিরণকে আমরা কিরণই রাখি, ঠিক আছে? একটু বুঝে নাও লেখাগুলো।
বসে আছে। তারপরে বলছে জোসেফ জিয়া এবং কবির উভয়ের নিকটবর্তী প্রতিবেশী। জোসেফ হচ্ছে দেখো জিয়া আর কবির, এই হচ্ছে জিয়া আর এই হচ্ছে কবিরের নিকটবর্তী হচ্ছে জোসেফ, এইখানে তাহলে জোসেফ রয়েছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এবার ওরা বলছে যে জোসেফের অবিলম্বে বাঁ দিকে কে বসে আছে। জোসেফ যেদিকে তো কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এবার এর বাঁ দিকে কোন দিক? এর বাঁ দিক কিন্তু এই দিকটা। বিষয়টা বুঝতে পারছো কোন দিকে? বাঁ দিক, এই সরি, বাঁ দিক হচ্ছে এই দিকটা, যেহেতু কেন্দ্রের দিকে মুখ করেছে। তাহলে এটা জে ফর আমরা কাকে ধরেছিলাম? জে ফর জিয়াকে ধরেছিলাম, জিয়া হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মানে লেখাটা অতটা ভালো হলো না, তবু আমি মানে চেষ্টা করলাম। যাই হোক, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। দেখো আমি বলেই দিয়েছি তোমাদের, যখনই তুমি দেখবা যে হচ্ছে ইসের প্রশ্ন, মানে এই যে সংখ্যা শ্রেণীর প্রশ্ন, সেক্ষেত্রে তুমি আগে পার্থক্য খোঁজার চেষ্টা করবা। দেখো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6, এখানে তাহলে তুমি যদি 10 করো, দেখো 10 করলে হচ্ছে 12 আর সরি 10 হবে, কেন 4, 6, 8 করো, তাহলে 12 আর 8 হচ্ছে 20, 20 আর 10 কিন্তু 30, 30 আর 12 হচ্ছে 42। মানে এখানে তুমি পার্থক্য দেখেই বললা যে সঠিক উত্তর অপশান 2, যে 20 হবে। বিষয়টা বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন দেখো, বিবৃতির সিদ্ধান্ত কি বলছে, কি করেছো একটু দেখে নাও। বলছে সব ন্যাপকিন হয় তোমার হচ্ছে হুইস্কি। তাহলে আমরা ন্যাপকিনকে এন ধরলাম, এই সব ন্যাপকিন হচ্ছে কিসের মধ্যে আছে? তোমার এইচ ফর হুইস্কির মধ্যে রয়েছে। বলছে কোনো কোনো হুইস্কি হয় কেটলি। আচ্ছা, হুইস্কির কোনো কোনো মানে কিছুটার কে ফর কেটলি। বলছে কোনো কেটলি নয় বাটি, মানে কেটলির সাথে বাটি, বি ফর বাটি ধরলাম, এদের সঙ্গে জীবনে কোনোদিন কোনো সম্পর্ক হবে না। সিদ্ধান্ত দ্বারা কী বলছে? বলছে কোনো কোনো ন্যাপকিন হয় হুইস্কি। অবশ্যই ন্যাপকিন তো, পুরো ন্যাপকিন তো হুইস্কির মধ্যে রয়েছে, তাহলে কোনো কোনো তোমার হচ্ছে ন্যাপকিন হুইস্কি, আমরা এটা তো বলতেই পারি, এটা একদম ঠিক বলছে। বলছে কোনো কোনো কেটলি হয় হুইস্কি, এই যে কেটলির কিছুটা হুইস্কির মধ্যে ঢুকে রয়েছে, এটাও তো ঠিক বলছে। অর্থাৎ 1 এবং 2 উভয়ই সত্য। তাহলে তুমি এখানে দেখো সিদ্ধান্ত 1 এবং 2 উভয়ই অনুসরণ করে। হ্যাঁ, অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্নে। বলছে দেখো এই যে শব্দের প্রত্যেকটি বর্ণকে বর্ণানুক্রমিকভাবে সাজালে কয়টি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? দেখো কি আছে, এইচ ই এ আর আই এন জি, ব্যাস। এবার দেখো ইংরাজি বর্ণ যে সাজাবো, সবার প্রথমে এ হয়, এ লিখলে বি, সি নেই, ডি নেই, ই আছে, ই, এফ জি, জি আছে, এইচ আছে, আই আছে, জে নেই, কে এল এম এন ও পি কিউ আর আছে, আর ব্যাস এই সাজিয়ে নিলাম। দেখো একটা মিলছে, মানে স্থান পরিবর্তন হয়নি এটার, আয়েরও স্থান পরিবর্তন হয়নি, আর এনেরও স্থান পরিবর্তন হয়নি। একটা, দুটো, তিনটে লেটারের কোনো স্থান পরিবর্তন হয়নি, মানে অপরিবর্তিত রয়েছে। তাহলে এখানে তুমি বলবা তিনটে লেটার, অর্থাৎ অপশান 1 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছি যে দস্তানা হাত হলে জুতো কী হবে? দেখো দস্তানা হাতে পড়ে, বালা হিসাবে আর কি, আর জুতো কিসে কোথায় পড়ে? পায়ে পড়ে। বুঝতেই পারছো, একদম সোজা ছিল। অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যায় পরে বসে, দেখো সঙ্গে সঙ্গে কী করবো, আগে সংখ্যা চেনার চেষ্টা করো। দেখো 10 থেকে কী হবে, কী থেকে 40 হলো, 40 থেকে 80, মানে দ্বিগুণ হচ্ছে তো বস, 40 দুগুণে 80, এবার এখানেও দেখছি দ্বিগুণ হয়েছে, তাহলে 10-এর দ্বিগুণ করে দেখি তো 20, 20-র দ্বিগুণ 48 হয়, বাহ, তার মানে 20 হবে সংখ্যাটা। এবার লেটারগুলো আমরা দেখবো। এবার লেটারগুলো দেখার আগে তুমি যদি অপশান দিকে চোখ চলে যায়, তুমি কিন্তু আর কিছু করতে যাবে না, সঙ্গে সঙ্গে অপশান 2 করে দিয়ে চলে আসবে, কারণ মানে সংখ্যায় 20 কেবল একটাতেই রয়েছে অপশানে। বুঝতে পারছো? অপশানগুলোর উপরেও কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। দেখো আয়নার প্রতিবিম্বটা দেখে নাও। দেখো এখানে ওরা আয়না অর্থাৎ মিরর, মানে দর্পণের প্রতিবিম্ব কী হয়, বাদিক ডান দিক, ডান দিক বাদিক হয়ে যায়। মানে এই যে এই ছবিটা, এই ছবিটার মধ্যে তুমি কোনটুকু দিয়ে বুঝে, মানে মানে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা, সেটা হচ্ছে এইটুকুনা দিয়ে, মানে এগুলো সব মানে ছোটো ছোটো বিষয় কিন্তু তোমার দিমাগে রাখতে হবে। তুমি এইটুকুনা দিয়ে অ্যান্সারটা খোঁজার চেষ্টা করবা। এটা এরকম ছিল তো, তাহলে পরে এরকম ছিল আর কি, তাহলে পরে ছবিতে এটা বাদিক ডান দিক হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে অনেকটা ছবিটা। বুঝতে পারছো বিষয়টা? দেখো এরকম অপশানে তুমি দেখলে এটা তো হবে না, এটা তো কোনোদিন হবে না, এটা তো যা আছে তাই হবে না, এটা উত্তর হবে অপশান ডি। বিষয়টা বুঝতে পারছো? অপশান ডি অর্থাৎ 4 নম্বর যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যাই পরের প্রশ্নে। বলছে দেখো যদি 31শে জানুয়ারি 2009 সাল শনিবার হয়, তাহলে 30শে জানুয়ারি 2013 সাল কী হবে? দেখো দেখো 9-এর কথা বলেছে, 10 সালে একটা ওয়ার্ডে, 11 সালে হচ্ছে একটা ওয়ার্ডে, 12 সালে হচ্ছে যেহেতু লিপ ইয়ার তাই দুটো ওয়ার্ডে, 13 সালে গিয়ে একটা ওয়ার্ড পড়বে। কিন্তু 13 সালে আমাদের 31 পর্যন্ত যদি যেতে বলতো তাহলে আমরা একটা ওয়ার্ডে নিতাম, কিন্তু 30 পর্যন্ত যেতে বলেছে, মানে এই একটা দিন ওয়ার্ডটা কেটে যাচ্ছে। তাহলে এইটুকুনাই থাকছে, মানে 1 2 2 2 4, মানে শনিবারে পরে 4 বার গেলে রবি সোম মঙ্গল বুধ। অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো ইংরাজি অভিধান অনুযায়ী সাজাও। সবার মধ্যে বিএএন এটা কিন্তু সবার মধ্যেই রয়েছে, বিষয়টা বুঝতে পারছো? এন পর্যন্ত, ব্যাস কেটে দাও। এবার দেখো আই আছে, ডি আছে, এন কে ডি কিউ, তাহলে ডিটা আগে হয়, মানে এবিসিডি অনুযায়ী, ডির পরে এখানে এ, আর ডির পরে এখানে তোমার হচ্ছে ডব্লিউ, তাহলে এটা আগে হবে, অর্থাৎ 2 প্রথমে।
আর ডি তারপর আরেকটাই রয়েছে, অর্থাৎ 5 হবে তারপরে, মানে 2 হয়ে গেল, 5 হয়ে গেল। এবার দেখো আই থাকলো, এন রয়েছে, কে রয়েছে, আর এদিকে কিউ রয়েছে, তাহলে কে হয় আগে, তাই না? এই সরি কে বলছি কেন, আই হয়। আইয়ের পরেই তো আই জে কে, তার মানে আই আগে আসবে, মানে 1 আগে আসবে। আর আই দেখো এখানেও আই রয়েছে, এখানেও আই রয়েছে, তাই না? এখানটা একটু তোমাকে দেখে নিতে হবে বস, একটু দেখো। এখানটায় তুমি যদি দেখো, আচ্ছা হ্যাঁ এখানে এন ছিল, তো তাই বলি এখানে আই নয়, ঠিক আছে? এখানে এন এর পরে এন রয়েছে, তার মানে আই আগে আসবে, এবার এন তো পরে আসে, কে আগে আসবে, অর্থাৎ 4। মানে আমাদের এত দরকার নেই, মানে আমরা এটা দেখলাম যে 2 5 1 4, দেখো 2 5 1 4 দিয়ে তুমি যদি দেখো, দেখো এই দেখো এখানে রয়েছে 2 5 1 4, এখানে এটাও হবে না, এটা হবে না, এটা অপশান 3। অপশান 3 যারা করছে 2 5 1 4 দিয়ে শুরু, সেটাই হচ্ছে সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্ন, দেখো কে কী করেছো। দেখো একদম ইজি ছিল, 9-এর এটা স্কোয়ার করেছে, এটা কিউব করেছে, এটা স্কোয়ার করেছে 8-এর, আর এটা কিউব করেছে 7-এর স্কোয়ার, আর 7-এর কিউব কোথায় 343, 343। অপশানগুলো যদি আমরা একটু দেখি, অপশান 3 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বলছে কোনটা আলাদা বা এই মানে যে চিত্রগুলি গোষ্ঠীর অন্তর্গত নয় সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার অপশান সি করবা, কেননা সবগুলোর মাঝখান থেকে ভাগ করেছে, তাই না? মানে দুটো সমান ভাগে ভাগ করেছে, এটা কিন্তু আলাদা, তাই না? অপশান সি অর্থাৎ 1 এখানে সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্নে, বলছে যদি দেখো, দেখো বলছে যদি এইস আর এর কন্যা, এইস হচ্ছে, দেখো আমি একটু লেখার চেষ্টা করছি এখানে, দেখো আর এর কন্যা, তাই নিচে দিলাম এইস কন্যা মাইনাস চিহ্ন, বলছে আর এস হচ্ছে আর এস এর পিতা, তার মানে এর একটা ভাই আছে, ভাই বোন যাই হোক হবে, এস তার পিতা হচ্ছে আর, বেশ ভালো কথা। বলছে এস এস টি এর পুত্র, টি এর পুত্র, এস পুত্র ছেলে, তাহলে এর জন্য স্বামী স্ত্রী, এইটুকু তো বুঝতে পারলে। এবার বলছে দেখো টি টি এন এর কন্যা হয়, টি এন এর কন্যা, টি এন এর কন্যা মানে এন এইখানের, তার কন্যা হচ্ছে টি, তাহলে এ যদি মেয়ে হয় এ হবে ছেলে, এ হবে ছেলে, কারণ দুজনে স্বামী স্ত্রী। এবার বলছে যে এইচ এর সাথে এইচ এর সাথে এন এর সম্পর্ক কীরূপ। দেখো আমরা এই সম্পর্কর ক্লাসে কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে লাস্টের দিক থেকে ধরবে, এন এর সম্পর্ক কী, এন এর সম্পর্ক কী কার সাথে, এইচ এর, এন এর সম্পর্ক কী, দেখো এন এর মেয়ে তার মেয়ে, তাহলে মেয়ের মেয়ে বা কন্যার কন্যা একই বিষয়, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? চলে যায় একটি অধিবর্ষে কতগুলি অসম দিন থাকে, ওয়াট ডে, 2টি একদম, অপশান 2 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো বলছে এটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, ওয়ার্ড হচ্ছে 5, আপডেট যদি 6 হয় তাহলে এটার মানে কি, সঙ্গে সঙ্গে বলছো তুমি এখানে 5টা লেটার আছে তাই 5, এখানে 6টা লেটার আছে তাই 6, এখানে দেখছি 1 2 3 4 5 6 7 8টা লেটার আছে তাই 8 হবে এখানে। সঠিক উত্তর অপশান 4 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যায় পরের প্রশ্নে, দেখো সঙ্গে সঙ্গে তুমি এত কিছু পড়বে না, শুধু দেখবা কি জানতে চেয়েছে। এই যে বলছে যে নিফা আর কি এর সংকেতটা কি, হ্যাঁ নেফিউ আর কি, সরি আমি একটু ভুল বলে ফেললাম, যে নেফিউ, বলছে হি ইজ মাই নেফিউ, মানে নেফিউ মানে কি বলতো, নেফিউ মানে হচ্ছে ভাতিজা, ঠিক আছে, বাংলায় বলা হয়। যাই হোক তুমি এখানে দেখে নাও, সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা দাদা এই যে এর নেফিউ তো এখানে একবার রয়েছে, তাই না? একবার মানে একবার রয়েছে, আর তো আমরা দেখতে পাচ্ছি না, আর এর সংকেত হচ্ছে এইটা, তাহলে এই সংকেতগুলোর মধ্যে কোন সংকেতটা কেবল একবার রয়েছে, দেখো সিও এখানে আছে, হবে না, পিভি পিভি এখানে আছে, হবে না, জেড এস জেড এখানে রয়েছে, হবে না, তাহলে এটা উত্তর এমই এমএন। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, সঠিক উত্তর অপশান 2। চলে যায় পরের প্রশ্নে, বলছে নিচে বর্ণ সংখ্যা ক্রমে বিন্যাসে কি বলছে, দেখো বলছে যে ডান প্রান্ত থেকে 15তম চিহ্নটির ডান দিকের পঞ্চম স্থানে কোনটি রয়েছে। দেখো ডান দিক থেকে মানে কোন দিক থেকে, এখান থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15তম হচ্ছে চিহ্নটির ডান দিকে, এর ডান দিক কোনটা, এইদিকে, তাহলে এদিকে 5তম, পঞ্চমতম দেখো 1 2 3 4 5, 5 নম্বরে কী পড়ছে, এন পড়ছে, তাহলে এন আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আর কিছু বলেছে, আর কোনো দিকে যেতে বলেনি, অর্থাৎ এন আমাদের সঠিক উত্তর অপশান 3, তোমরা যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3। চলে যায় পরের প্রশ্নে, দেখো দেখো কী বলছে, বলছে পূর্ব, দেখো দিক নির্ণয় যখনই তখন একটু মানে লিখে নাও, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। দেখো বলছে পূর্ব দিকে 5 কিমি হাঁটার পর, কত কিমি, লেখাটা ভালো বসছে না, যাই হোক পূর্ব দিকে এইটুকু ধরো 5 কিলোমিটার গিয়েছে, 5 কিলোমিটার হাঁটার পর আমি বাঁ দিকে ঘুরলাম মানে এইদিকে ঘুরবে, কতটুকু গেল 3 কিমি গেল, 3 কিমি হাঁটার পরে তারপরে আবার বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার, বাঁ দিকে ঘুরে মানে এইদিকে মুখ করেছিল, বাঁ দিকে এইদিক পড়ছে, 3 কিলোমিটার মানে এতটা, 3 কিলোমিটার হাঁটার পরে, হ্যাঁ অবশেষে আমি আবার বাঁদিকে ঘুরে, আবার বাঁদিকে যদি ঘোরে তাহলে এই দিকে ঘুরে কতটা, 3 কিলোমিটার, মানে একদম এই পয়েন্টে পৌঁছে যাবে। তা বলছে আমি আমার শুরুর অবস্থান থেকে কত দূরে, দেখো এখান থেকে শুরু করেছিল, এখানে আছে টোটালে হচ্ছে পুরোটা 5, তার মধ্যে 3 যদি এইটুকু হয় তাহলে 2 কিলোমিটার, সিম্পল ব্যাপার, 2 কিমি। অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
সোজাই পরে প্রশ্নে বলছে দেখো, একটি ছবিতে একজন মহিলার দিকে ইঙ্গিত করে, একজন মহিলার দিকে ইঙ্গিত করে শালু বলল তার পুত্রের পিতা মানে তার মানে মহিলার স্ত্রী আর কি, এই মহিলার স্বামী আর কি, পুত্রের পিতা এবার আমার থেকে শুরু মানে এখানে শেষ হয়েছে, মাথায় রাখবা, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এবার বলছে আমি হচ্ছে কি শালুকে আমি কোথায় ধরবো, এখানেই ধরলাম, হ্যাঁ, শালুর অর্থাৎ আমার মাতার জামাই মানে আমার বোন আছে, তার হচ্ছে আমার বোনের হচ্ছে বর আর কি। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তার মানে শালুর সাথে মহিলার হচ্ছে কি সম্পর্ক, ভাই বোন, তার হচ্ছে জামাই হচ্ছে এইটা। বিষয়টা বুঝতে এখানে শেষ হয়েছিল, তাহলে আমরা দেখলাম। তাহলে আমাদের জানতে হয়েছে কি, দেখো শালু কিভাবে মহিলার সাথে সম্পর্ক, দেখো এইটাই তো আমাদের জানতে হয়েছে। মহিলার শালুর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই বোনের, বোন আছে, তাই না? লাস্টের দিক থেকে দেখো মহিলার সাথে শালুর হচ্ছে ভাই অথবা বোন। দেখো ভাই আছে নাকি, তাই দেখো খুড়তো ভাই থাই তো হবে না, বোন আছে, বোনই হবে, তাহলে অপশন 2 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে? চলে যায় পরে প্রশ্ন, দেখো নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এত কিছু আমরা দেখবো না, আমরা দেখবো চিহ্নকে কি বলছে, এখানে মাইনাস আছে, আর মাইনাস বলছে এখানে মানে ভাগ চিহ্ন আছে, ভাগ মানে ওরা বলছে ভাই, তার মানে দেখো আগেরটা পরের জনের ভাই, এ হলো বি এর ভাই, তাহলে এম হলো এন এর ভাই, এন এর ভাই হচ্ছে এম, এই বিষয়গুলো কিন্তু বুঝবে। তারপরে বলছে দেখো, আচ্ছা এটা এইভাবে লিখি, দেখো আগের লেটারটা আগে লিখি, তাহলে ভালো হবে, ঠিক আছে। এন এর ভাই হচ্ছে এম। এবার বলছে দেখো এন আর পি এর সাথে কি সম্পর্ক, প্লাস মানে হচ্ছে কন্যা, মানে এন হলো পি এর কন্যা হচ্ছে এন, তাহলে এন একজন মেয়ে মানুষ, মহিলা আর কি। তারপর দেখো পির সাথে কিউ এর সম্পর্ক, মাঝখানে গুণ মানে কি বস, গুণ মানে পিতা, গুণ মানে হচ্ছে পিতা, মানে পি হলো কিউ এর পিতা, কিউ এর যদি পিতা হয় তার মানে পি এর হচ্ছে ছেলে মেয়ে যাই হোক একটা কিছু হবে, তাই না? এবার বলছে দেখো, বলছে আর কিছু আছে, আর নেই, বলছে তাহলে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্ক, কার সাথে, কিউ এর সাথে সম্পর্ক, কিউ আর সাথে এর কি সম্পর্ক, দেখতে পাচ্ছি এক লাইনে রয়েছে, একটা সিঙ্গেল দাগে, ভাই বোন, ভাই হবে, কিউ এর ভাই হচ্ছে এম, বিষয়টা বুঝতে পারলে? ভাই। দেখো অপশান 4 যারা করছে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যায় পরের প্রশ্নে, দেখো সঙ্গে সঙ্গে এই টাইপের প্রশ্ন তুমি কি করবে, আগে এগুলো সব লিখে নিতে হয়, তারপরে যে কটা লেটার আছে সে কটা গুণে তার অর্ধেক করে দেখতে হয়, যদি এখানে 18টা থাকে 9 করে দেখতে হবে, যদি তাও না হয় তাহলে পরে তোমার হচ্ছে 6টা করে দেখতে হবে 3টে ভাগে, ঠিক আছে। এইভাবে মিল করে দেখতে আমি অবশ্যই এগুলো শিখিয়ে দিয়েছি তোমাদের। যাই হোক তুমি এখানে সঙ্গে সঙ্গে বলবে, দেখো আমি পুরোটা লিখছি না, ঠিক আছে। এখানে দেখো সি রয়েছে, লাস্টে রয়েছে দেখো, আচ্ছা সি এর পরে এ রয়েছে, এইটুকু দেখো, তাহলে এখানে এ হবে। আচ্ছা এখানে যদি আমরা এ বসাই, তারপরে টি থাকছে, দেখো এরপরে টি আছে, বেশ ভালো কথা, টি এর পরে আর, তাহলে টি এর পরে যদি আর হয়, দেখো সি এ, তাহলে এখানে তুমি টি বসিয়ে তারপরে আর বসাতে পারো, তাহলে এইটুকু পড়লেই তুমি বুঝতে পারছো সি এ টি ক্যাট আর এ টি ড্যাট, এখানে তুমি সি এ টি ক্যাট আর এ টি র্যাট, আবার সি এ টি ক্যাট, মানে লেখাটা অতটা ভালো না হলেও তুমি বুঝে নিতে পারছো যে ক্যাট র্যাট ক্যাট র্যাট ক্যাট র্যাট এমন করে চলছে, তাই না? তার মানে এখানে যে লেটারগুলো আসবে সেটা এ, সি, টি আর এরকম কিছু দিয়ে আসবে। অপশান দেখলে কিন্তু তুমি আরও সহজেই অ্যান্সার করতে পারবা। দেখো এস কিউ জেড এইগুলো কিন্তু কোনোদিন আসবে না ক্যাট র্যাটের মধ্যে। তারপরে দেখো এন কখনোই আসবে না ক্যাট র্যাটের মধ্যে, বিডি কখনোই আসবে না ক্যাট র্যাটের মধ্যে, অর্থাৎ অপশান 2 আমাদের সঠিক উত্তর। এই ছোটো ছোটো মানে তোমাকে দিমাগে বুদ্ধিগুলো রাখতে হবে কিন্তু, ঠিক আছে। চলে যায় পরে প্রশ্ন, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। দেখো কে কী করেছো একটু দেখে নাও, সঙ্গে সঙ্গে তুমি এখানে বলবা কী করেছে, দেখো এখানে দেখো 36 থেকে যদি 18 বাদ দাও কত, 18, তার সাথে 5 গুণ করো, 5 18 90 চলে আসছে। 15 থেকে যদি 8 বাদ দাও, দেখো 7, 7-এর সাথে 5 গুণ করলে 35 চলে আসছে। ঠিক একই রকম সম্পর্ক রয়েছে, কোনটা দেখো যেটা থাকবে সেটাই উত্তর হবে, বা যেগুলো থাকবে না, দেখো 14 থেকে 5 গেলে হচ্ছে কত, হচ্ছে 9, হচ্ছে 9 গুণ 5 9 এটাই চলে আসছে, অর্থাৎ অপশান একই আমাদের সঠিক উত্তর। এগুলো কিন্তু আর আসবে না, দেখো 7-এর সঙ্গে 5 গুণ করলে কিন্তু 42 আসে না। বিষয়টা বুঝতে পারলে? অপশান 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর। বলছে সিংহ বাঘ প্রাণী, দেখো সিংহ বাঘ আর প্রাণী, সঙ্গে সঙ্গে তুমি অপশানগুলো একটু দেখে আমাকে বলো, সিংহ বাঘ প্রাণী। দেখো প্রাণীর মধ্যে তো দুজনাই রয়েছে, কিন্তু সিংহ আর বাঘ কি এক নয়, প্রাণীর মধ্যে দুজনাই রয়েছে, সিংহ একটা প্রাণী, বাঘ একটা প্রাণী, অর্থাৎ অপশান 4 যারা করছে তোমাদের সঠিক উত্তর। দেখো আজকেও কিন্তু